প্রিয় দর্শক, শুভ নববর্ষ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। আর এর মধ্য দিয়েই আসে নতুন সকাল, নতুন সম্ভাবনা, আসে নতুন স্বপ্ন, গড়ে ওঠে প্রকৃতি এবং মানুষের এক প্রিয় মেলবন্ধন। পহেলা বৈশাখ বাঙালির জীবনের যে এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ, তা আমাদের সকলেরই জানা। পৃথিবীর যেখানেই বাঙালির বসবাস, সেখানেই উদযাপিত হয়ে থাকে নববর্ষ। ভোরের প্রথম প্রহরে উচ্চারিত হয় এসো হে বৈশাখ, এসো হেসো। প্রিয় দর্শক এবং পৃথিবীর সকল বাঙালি, শুভ নববর্ষ সবাইকে। প্রিয় দর্শক, নিউজ 24-এর আজকের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কলি। বৈশাখী আড্ডায় আমরা আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রেখেছি। দর্শক, পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সঙ্গে। আমাদের সাথে রয়েছেন শুরুতেই অনিমা রায়, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর সাইদুর রহমান লিপন, ওনাকে আমরা পরিচয় করিয়ে দিতে চাই, অ্যাসোসিয়েট প্রফেসর, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। শুভ নববর্ষ। কেমন আছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। জি, পয়লা বৈশাখে আজকে প্রথম সকাল সকাল আপনারা আমাদের সঙ্গে আসলেন, নিউজ 24 পরিবারের সঙ্গে যুক্ত হলেন। আমন্ত্রণ আপনাদের দুইজনকেই। নববর্ষের যেই গুরুত্ব, সেটাই আসলে ছোট করে আপনাদের কাছ থেকে শুনবো। কেমন কাটতো নববর্ষ? আগে যদি একটু স্যার আপনি বলতেন, আপনার শুরুটাই জানবো। নববর্ষ এবং বাঙালির যেই মেলবন্ধনের কথা আমরা বললাম, অবিচ্ছেদ্য অংশ, আমাদের এত আনন্দ, এত খুশি, কেন আমরা পহেলা বৈশাখকে এভাবে উদযাপন করি? আচ্ছা দেখেন, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনি যদি নিজেকে প্রকৃতির অংশ মনে করেন, তাহলে এই যে নববর্ষ, এইটা আসলে একটা আবর্তন, একটা চক্রেরই ধারাবাহিকতা, এবং সেখানে প্রকৃতি নিজেই কিন্তু এই চক্রকে উদযাপন করে। আর আপনি যদি সেই প্রকৃতিরই একজন হন, তাহলে পরে আপনাকে তো এটা উদযাপন করতেই হবে। এবং এটা না যে করতে হবে বলে করা, এটা প্রাকৃতিকভাবেই আমরা সেই উদযাপনটা করি। অর্থাৎ আপনি দেখেন, যদি ঋতুর কথা বলিস, আমাদের সেই ঋতু তো এইটা তো আসলে চন্দ্র, সূর্য, নক্ষত্রের যে আপনার আবর্তন চক্র, এর সাথে যুক্ত। প্রকৃতি পরিবর্তন হয়, সেই প্রকৃতি যখন একটা শেষ হয়ে আরেকটায় চলে যায়, এর মাঝখানটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মুহূর্ত। অর্থাৎ এটাকে আপনার পারফরমেন্স থিওরি বলে লিমিনালিটি, অর্থাৎ যেটা হচ্ছে যে একটা মধ্যবর্তী অবস্থা। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের জন্ম, মৃত্যু, বিবাহ, এখানটাও কিন্তু একটা মধ্যবর্তী অবস্থা আছে। অর্থাৎ আমি যদি বলি কনে বা বর, তাহলে সে কিন্তু না অবিবাহিত না বিবাহিত, মাঝখানের একটা অবস্থা। ঠিক একইভাবে প্রকৃতিরও এরকম কিছু মধ্যবর্তী অবস্থা থাকে সিজন পরিবর্তনের সাথে। এই মধ্যবর্তী অবস্থাটা মানুষ উদযাপন করে। অর্থাৎ আগের দিন যেমন সংক্রান্তির সময় সে নানা রকম আচার করবে, যেমন বাংলাদেশে এরকম বিভিন্ন গ্রামে দেখবেন যে তিতা আমরা এটা খায়, এবং পরের দিন হচ্ছে আবার মিষ্টি খাওয়া। হ্যাঁ, এবং নানা রকমের, যেগুলো পরে হয়তো আরও বলবো, যেগুলো হচ্ছে উদযাপন করে নানা রকমের ধর্মীয় জায়গা থেকে, কৃষিভিত্তিক আনন্দ উৎসবের মধ্য থেকে, খাবার দাবারের মধ্য থেকে, পোশাক আশাকের মধ্য থেকে, মূলত সিজন বা ঋতুকে উদযাপন করা একটা থেকে আরেকটা। সুতরাং এখান থেকে আমাদের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই, এটা আমাদের অংশ আসলে, এবং আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একদম জড়িত। এই যে পহেলা বৈশাখ আসলেই মানুষের মনে আনন্দ, পহেলা বৈশাখ সাথে সংস্কৃতি মনের মানুষ, আপনি যদি সেই জায়গাটাতে আসি, ছোটবেলা থেকে পহেলা বৈশাখ কিভাবে পালন করেছেন সেই গল্পটা। পহেলা বৈশাখ মানে নতুন জামা, হ্যাঁ হ্যাঁ, এক পূজাতে, ঈদে, আর হচ্ছে পহেলা বৈশাখ। এই হচ্ছে, তার মানে কি, আমাদের ঈদটা একটা সংখ্যার, পূজাটা একটা সংখ্যার, আর এই নতুন জামাটা সকলের। সুতরাং এটার গুরুত্ব অনেক বেশি। আমরা বাঙালি হিসেবে বাঙালিত্ব উপলব্ধির জন্য যদি কোনো উৎসব থাকে, তাহলে সেটা পহেলা বৈশাখ। আমি ধনী না গরিব, আমার ঘরে কি আছে আমি জানি না, এই দিনটাকে আমরা সবাই মিলে উদযাপন করব। সেক্ষেত্রে এই যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা বলি, বৈশাখী শোভাযাত্রা বলি, যেটাই বলি না কেন, এই যে একসাথে সকলে পথে নেমে আসা, এটাই কিন্তু বাঙালির আসল রূপ। প্রকৃতিগুলো যেমন একদম গলাগলি ধরে চলে, আমাদের একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে যখন যাই, তখন কিন্তু প্রকৃতি ফুল পাখির ডাক বলে দেয় যে আমি ঋতু পরিবর্তন হচ্ছে, বদলাচ্ছি। আর এই যে যাত্রা, এখানে আমরা সকলে মিলে এক হয়ে যাই, প্রকৃতির মতো করে আমরা উদযাপন করি একজন আরেকজনের কাজ। খোপার ফুলটা, ওই যে পান্তা ইলিশের পান্তাটা, সবকিছু মিলে আমার কাছে পহেলা বৈশাখ হচ্ছে অপেক্ষার একটি সময়। আমরা বাঙালিরা এই সময়টার জন্য অপেক্ষা করি। যার যেমন অবস্থা থাকুক না কেন, আমরা মনে হয় সন্তানের হাত ধরে একটু
এই শোভাযাত্রার মধ্যে হাঁটি, একটু এসো হে বৈশাখে সুর কি লাগাই। চমৎকার সুন্দর করে আপনি ব্যাখ্যা করলেন। এই এসো হে বৈশাখ যখন বললেন, গান একটা না শুনলেই নয়, একটা গান একদম শুনলেই। শুরুতে যেহেতু Exactly. আরেকটা কথা হলো আজকের দিনটা কেন বিশেষ, হ্যাঁ। আজকে লিপন ভাই আমার বিভাগের বড় ভাই, জি। বহু বছর পর আজকে এই আয়োজনকে কেন্দ্র করে তার সাথে আমার দেখা। একসাথে বসা একদম গল্প আজকের এবং দিনটা সত্যি মানে পয়লা বৈশাখের আড্ডার উপলক্ষটাও পহেলা বৈশাখ। একদম একদম। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর শরীরা ওড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর শরীরা ওড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়ার আগেতে, যাক অশ্রু বাষ্প সুদূরে নিলাম, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। চমৎকার সুন্দর। এই বৈশাখের গান বা এই সুর যখন আমরা শুনি, নতুন বছর এলো বলে, মানে সেই সুর আমাদের মনেও গাঁথে। পহেলা বৈশাখের সাথে নতুন কাপড়, বাসায় রান্না, একটা মানে ওই যে আপনি যেটা বললেন, কৃষকের একটা দিনক্ষণের মেলও আছে। সেই জায়গা থেকে এই গল্পটা একটু আমার মনে হয় যে নতুন যারা আছে তাদেরও তো জানা উচিত, আমাদের ইতিহাস, পয়লা বৈশাখ কেন আমরা উদযাপন করি, পয়লা বৈশাখের সাথে নতুন ফসল ঘরে ওঠার যে সম্পর্ক। পূর্বে রাজারা আসলে পয়লা বৈশাখের দিন নতুন বছরের হিসেব নিকেশ শেষ করে মিষ্টি খাইয়ে কৃষকদের সাথে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করতো। একটু সেই গল্পটা বলবেন নাকি? হ্যাঁ, আসলে এর আগে যেমনটা বলেছিলাম যে এইটা কয়েকটা ধাপে, কিন্তু আমাদের পহেলা বৈশাখটা কয়েকটা ধাপের পরিবর্তনের ফলাফল হচ্ছে আজকের যে রূপটা আমরা দেখি। প্রথমত তো একটা প্রাকৃতিক, সেটা তো আগেই বললাম যে প্রাকৃতিক ঋতু পরিবর্তনের সাথে সাথে সেটা হয়, কিন্তু এটার সাথে ফসল উৎপাদনের একটা সম্পর্ক আছে। এবং এটার সাথে যেমন আমরা যদি দেখি, আগে আমাদের গণনার পদ্ধতিটা কী ছিল, আমরা ক্যালেন্ডার যেটাকে বলি, পঞ্জি। তো সেই জায়গাটায় আগে ছিল চন্দ্র, হিজরি সাথে যুক্ত চন্দ্র বৎসর, এবং ওইটার সাথে যেটা হয় এখনও দেখবেন যে আমাদের যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তার সাথে এটা প্রায় 10-12 দিনের এরকম একটা পরিবর্তন, একটা পার্থক্য থাকে চন্দ্র ইসের। তো ওইটা এবং আমাদের যে এই যে পারস্যের যে এটা ক্যালেন্ডারটা আছে, এর বাইরে আমাদের ভারতবর্ষে কিছু প্রাচীন ক্যালেন্ডার ছিল, জি, যার সাথে বঙ্গাব্দ কিন্তু একটা, তার সাথে শকাব্দ, বঙ্গাব্দ, তারপরে তার আগে গুপ্তাব্দ, এরকম নানা রকম অব্দ মানে বৎসর নামে ছিল আগে একটা সময়। ওইখানে ছিল আরও গন্ডগোল, ওখানে প্রায় একদিন করে করে ইহুতে 30 দিনের একটা গ্যাপ তৈরি হয়ে যেত বছরে, যার ফলে 3 বছর পরে মানে 13 মাস হয়ে যেত। আচ্ছা, তো ওইটা ছিল আরো গন্ডগোলের জায়গা। এই গন্ডগোলগুলো মেটানোর জন্যই মূলত যেটাকে আমরা জানি যে আকবর, উনি যেটা হচ্ছে যে আমির ফতুল্লাহ সিরাজি নামে একজন জ্যোতিষী ছিলেন, ওনাকে দিয়ে উনি এই ক্যালেন্ডারটাকে পরিবর্তন করে এটাকে ফসলি সন হিসাবে একটা ব্যবস্থা তৈরি করেন, যাতে মোটামুটিভাবে সূর্য বৎসরের কাছাকাছি চলে আসে, ওটা চন্দ্র থেকে সরে আসে। এবং তখন যে এইটা কিন্তু তখন পুরোপুরিভাবেই ছিল ফসলকে কেন্দ্র করে উৎপাদনের সাথে যুক্ত। তখনও কিন্তু খাজনার ব্যাপারটা ততটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ উৎপাদন ব্যবস্থার সাথে এটা। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আমরা যেটা দেখি, সবচেয়ে বড় গন্ডগোলটা হয়ে যায় ব্রিটিশ শাসনের
সময়টায়। গন্ডগোলটা হয় এই কারণে ক্যালেন্ডার পাল্টে যায়। আপনি জানেন যে চিরস্থায়ী বন্দোবস্তের ব্যাপারটা আপনি জানেন। জি। ওই বন্দোবস্তের কারণে যেটা হয়, বাৎসরিক খাজনার একটা ব্যাপক, এবং আপনি যদি দেনাদার হন, আমি যদি পাওনাদার হই, আপনার মুখে কি হাসি থাকবে? দেনা পরিশোধের জন্য হাসতে হাসতে নাচতে নাচতে আসবেন আপনি পাওনা পরিশোধ করতে? তা কিন্তু না। গন্ডগোলটা হয়ে যায় ওইখানে, যেটা ছিল প্রাণের উৎসব সেইটা আসলে একটা আতঙ্কের, ভয়ের হয়ে দাঁড়ালো। বছর শেষে ওইটাকে পরিশোধ করতে হবে আমাদের। হ্যাঁ, তো তারপর রাজারা যেটা করতো, একটা আনন্দ অনুষ্ঠানের মতো করতো, সবাই হই হুল্লোড় করে টরে আসতো মোটামুটি ভাবে খাজনা দেওয়া, কিন্তু ওই প্রাকৃতিক যে উৎসবটা ছিল সেটা কিন্তু সরে গেল ওখান থেকে। হ্যাঁ, এবং তারপরে যদি আপনি আবার খেয়াল করে দেখেন, ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে ওইখানটায় আবার আর একটা পরিবর্তন আসলো আমাদের এই পয়লা বৈশাখে। সেটা হচ্ছে জাতীয়তাবাদী একটা চেতনার জায়গা চলে আসলো। আজকে যেটা গত 1.5 বছরে আমরা যেটা দেখেছি, গত 1.5-2 বছরে, যেটা হচ্ছে যে কিছু শব্দ কিন্তু প্রচলন দেখেছেন আপনি, ইনকিলাব, মজলুম ইত্যাদি ইত্যাদি, কিছু উর্দু, কিছু শব্দ। ঠিক একই জিনিস ঘটেছিল 47-এর পরে, 1947-এর পরে। প্রচুর উর্দু গান, উর্দু ভাষা, উর্দু এরকম, এগুলো এত পরিমাণে এটা চর্চা হওয়া শুরু করলো। ঠিক তারই বিপরীতে দাঁড়িয়ে গেল, আপনি যদি দেখেন যে তখন পাকিস্তান সাহিত্য পরিষদ বা পূর্ব বাংলার সাহিত্য সংসদ, এরকম নানা নামে আজিমপুর অঞ্চলের একটা সাংস্কৃতিক সংগঠন, এরকম যারা ছিল, এটা 50-51 সময় যে এরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে করা শুরু করলো, যেখানে আপনার শকুন্তলা নৃত্যনাট্য করা হতো, মানে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে, বাংলা জানান দেওয়ার যে চেষ্টা, এই সব ব্যাপারগুলো নিয়ে চর্চা শুরু করলো, এইটার বিপরীতে। জি। এবং তারপরে আমরা যেটা জানি এখন, যেটাকে উদয়ন স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইটা ছিল তখন ইংলিশ প্রিপারেটরি স্কুল বা কিছু এরকম একটা। ছায়ানট আজকে যে অনুষ্ঠানটা করছে ওইটা কিন্তু ওই সময় 60-তেই শুরু করে, সেটা ইনডোরে। ছায়ানটের কথা বলছেন তো, আমাদের সহকর্মীরা সরাসরি সেখান থেকে আমাদের কিছু চিত্র দেখাতে চাই, আমরা একটু দেখে আসি। আচ্ছা, প্লিজ প্লিজ প্লিজ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলি, ছায়ানটে বর্ষবরণের যে আয়োজন হচ্ছে, আপনাদেরকে আমরা একটু সেই জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। অন্তরা, একটু আমাদের সঙ্গে যুক্ত হবেন। জি অন্তরা, একটু জানাবেন কেমন হচ্ছে বর্ষবরণের আয়োজন, কেমন দেখছেন? আসলে সকাল 6:30 হয়েছে এবং বর্ষবরণের আয়োজন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং শেষ যে পরিবেশনা সেটাই আসলে আমরা এখন শুনতে পাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটির মাধ্যমে ছায়ানটের যে অনুষ্ঠান সেটি আসলে শেষ হতে যাচ্ছে। তাদের পূর্ব নির্ধারিত যে সময় ছিল, একেবারে সেই সময় অনুযায়ী তাদের এই অনুষ্ঠান আজকে শুরু হয় এবং শুরুতেই তারা আসলে একেবারে ভোরের প্রথম লগনে সকলকে জেগে উঠবার যে আহ্বান, সেই আহ্বান জানান এবং তারপরে তারা বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং সলিল চৌধুরীর যে গান সেটি আসলে তারা পরিবেশন করেন। সব মিলিয়ে 20টির ওপরে পরিবেশনা ছিল এবং 200 জনের ওপর শিল্পী ছায়ানটের পক্ষ থেকে মিলে অংশগ্রহণ করেন। এবং কিছুক্ষণ আগেই রমনার বটমূলে ছায়ানটের যে সভাপতি, তিনি আসলে বলেছেন এবং তিনি আসলে যে কথাটি বলেছেন যে সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে এই আয়োজনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে, সেই আহ্বান আসলে তিনি জানিয়েছেন। এছাড়াও আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, অনেক ধন্যবাদ আপনাকে, বাংলা নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি। আমাদের সহকর্মী ছায়ানট থেকে আমাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। পহেলা বৈশাখে যে উৎসব এবং আমেজের আমরা চিত্র দেখি, সেই জায়গাতে একটা ভালোবাসার গল্প উঠে আসে। সব শ্রেণী পেশার মানুষ ছায়ানটে গিয়ে এক হয়, কে ধনী কে গরিব সেই বিভেদ আর থাকে না, কি ধর্ম কি বর্ণ সেই চিন্তাও আর থাকে না। সবাই একটা নতুন বছরকে উদযাপন করে একসাথে, একই ভালোবাসা নিয়ে। ওই জায়গা থেকে যখন আসলে সংস্কৃতির কথা বলি, নাচ এবং গানের যে সম্পৃক্ততা, একজন শিল্পী হিসেবে আপনার ভালো লাগাটা কেমন কাজ করে অনিমা? ভালো লাগে। আরেকটা কথা বলি, এই সমগ্র বাংলাদেশ মিলে যে এখন এই যে পহেলা বৈশাখের দিন গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান করছে, এটার কিন্তু সূত্রপাত ছায়ানট থেকে। ছায়ানট করছে, সকলের পক্ষে তো আসলে ছায়ানট প্রাঙ্গণে ওই বটতলায় আসা সম্ভব না। সুতরাং আমার স্কুলে করি, আমার আঙিনায় করি, আমার জেলায় করি, আমার শহরটাতে করি।
এই যে এখানটা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, তারা আমাদের শিখিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন শিখিয়েছে পরিপূর্ণ বাঙালি হতে, ঠিক ছায়ানট সেটাকে ধারাবাহিকতাটা বয়ে নিয়ে চলেছেন। তার উত্তরসূরি হিসেবে আমরাও চলছি, এর পরবর্তী প্রজন্মও চলবে। সেক্ষেত্রে আর নাচ আর আমরা সুর ছাড়া তো আমাদের কিছু নাই আসলে। আমরা বাঙালিরা একেবারে কানায় কানায় পূর্ণ আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের রবীন্দ্র, আমাদের নজরুল, আমাদের লালন, আমাদের হাসন রাজা, আমাদের আরও কত কি আমাদের উপজাতীয় নানাবিধ সংস্কৃতি রয়েছে। এত এত সংস্কৃতির, এত ধারার, এত রঙের মিশ্রণ কিন্তু কোনো দেশটাতে নেই। এবং আমরা আমাদের মতো করে আমরা সমৃদ্ধ এবং পরিপূর্ণ। কিন্তু কোথাও কোথাও যে আমার মনে হয় কি, যে যদি অন্ধকার না থাকে আলোর মর্ম যেমন বুঝি না, তেমনি যে এই সময় এসেও এত কিছুর পরেও যে কারণে এত সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, এত রক্তক্ষয়, এত কিছুর পরে যে আজকে যে এই দিনে আমরা বসে আছি, তখনও যখন এইরকম শব্দ, ইনকিলাবের মতো শব্দ আমাদের মাথায় আসে, তার মানে আমাদের আরো সচেতন হতে হবে, তার মানে আমাদের আরো বেশি সংঘবদ্ধ হয়ে চলতে হবে। বিষয়টা হচ্ছে ওটা। সুতরাং এগুলো থাকবে। বাঙালিকে হারিয়ে দিতে পারবে না কেউ কখনো, শুধু তার এই সংস্কৃতির জন্য। কারণ আমাদের এত সাহস, আমরা এত ঐক্যবদ্ধভাবে, আমরা এতটা শক্তিশালী, শুধু আমাদের প্রাণে সুর রয়েছে বলে। সুর মানে কল্পনা, সুর, রং, যা কিছু হোক, আমাদের কল্পনার জগৎটা কিন্তু বিশাল। সুতরাং আমরা যখন কল্পনায় মায়ের সাথে দেশকে তুলনা করি, মাকে রক্ষা করার জন্য মানুষ কি না করবে, দেশ মানে আমার সংস্কৃতি, সেই সংস্কৃতি রক্ষা করার জন্য আমি কি না করব। সুতরাং আমার সংস্কৃতি মানে ছবি আঁকা আঁকি, আমার সংস্কৃতি মানে গান, আমার সংস্কৃতি মানে লালন, আমার সংস্কৃতি মানে সুর, আমার গান। অনিমা রায়, যখন আপনি এত সুন্দর করে কথা বলছিলেন, রবীন্দ্রসঙ্গীত একটা শোনার লোভ কিন্তু আমি সামলাতে পারলাম না। কি শোনাবেন? পুরো গান শুনবো। ও তাই? হ্যাঁ, বছরের শুরু যেহেতু, বংশধর মাঝে শান্তির বাড়ি করি। বংশধরা মাঝে শান্তির বাড়ি, বংশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে নরনারী, বংশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপান, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, বংশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বংশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে নরনারী, বংশধরা
চমৎকার চমৎকার, মনটাই ভালো হয়ে গেল। এত সুন্দর গলা, অনেকদিন পর একদম সরাসরি ওর গান হ্যাঁ শুনলাম। সরাসরি গান শুনতে পারার যে ভালো লাগা, অসম্ভব সুন্দর গলা, সুর। অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার অনুষ্ঠানে ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বৈশাখী আড্ডা। একটা ছোট্ট বিরতির পর এই আয়োজনে আবারও ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। আরো একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন বৈশাখী আড্ডা। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। নিউজ 24 এর এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে দুজন অতিথি আছে, গল্প করছিলাম তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অনিমা রয়, সেই সাথে আছেন সাইদুর রহমান লিপন। আমরা যখন এই বৈশাখী গল্পের কথা বলছি, আমাদের সহকর্মীরা শহরের নানা প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছেন, আয়োজনের তথ্য জানাবার চেষ্টা করছেন। আপনারা আজকে সারাদিনের আপনাদের কর্মসূচি কি, কে কোথায় যাচ্ছেন, কি করছেন, ছোট করে বলবেন কিনা? দাদা, আপনি শুরু করুন। আমার বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, সেখানে একটা অনুষ্ঠান আছে। সেখানে এই বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ডিপার্টমেন্টস, ডান্স ডিপার্টমেন্ট এবং মিউজিক ডিপার্টমেন্ট, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টস, এদের একটা উদ্যোগে কিছু একটা অনুষ্ঠানের ব্যাপার আছে। সেটা হচ্ছে ক্যাম্পাসে। এটা কি সবার জন্য উন্মুক্ত? হ্যাঁ 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 হ্যাঁ। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার ডিপার্টমেন্টে, ওখানে আমি খণ্ডকালীন হিসাবে পড়াই। ওখানেও একটা অনুষ্ঠান চলছে এখন। আপনি যাচ্ছেন আজ? আজকে যাব, কিন্তু আজকে যাব হচ্ছে প্রথমে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, তারপরে ওখান থেকে যাব ওখানটায়। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার ক্যাম্পাসের। অনিমা রায়ের কথা শুনি। বাবা, আমাদের তো মহাযজ্ঞ এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতি বছর আমরা একদিন ব্যাপী করি, এবছর আমরা 2 দিন ব্যাপী পহেলা বৈশাখ উদযাপন করছি। আমাদের নতুন ভিসি ডক্টর রইসুদ্দিন ভীষণ সংস্কৃতি মনা মানুষ, ওনারই উদ্যোগে মূলত এই বিশাল আয়োজন। সাথে আজকে সকাল থেকে আমাদের ওখানেও বৈশাখী শোভাযাত্রা, এখান থেকে দৌড়ে যাব শোভাযাত্রা যুক্ত হতে। এরপরে সাংস্কৃতিক, এমনকি ছোট এলাকার আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপটি এরকম যে শুধু আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিন্তু নই, চারপাশে যে মানুষজন আছে, মানে পুরনো ঢাকা, ওল্ড ঢাকা, এই যে গোল্ড, এই হ্যাঁ আমাদের ভিক্টোরিয়া পার্কের চারপাশে, তারপর আমরা একদম রাসাবাজার মোড় পর্যন্ত শোভাযাত্রা আসবে। এরপরে এতক্ষণ আর ভেতরে আমাদের ছোট ছোট শিশুরা চিত্রাঙ্কন চলতে থাকবে। এরপরে 10টার দিকে আমাদের মেলা উদ্বোধন হবে, নাগরদোলা থেকে শুরু করে 2 দিন ব্যাপী মেলা, আর তারপরে 11টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই তারপরে সারাদিন আজকে আমাদের লোকসুর, মূলত এই লোকসুরের আয়োজন থাকবে সারাদিন ব্যাপী। বিকেলবেলা থাকছে আমাদের কুদ্দুস বয়াতি, আমাদের প্রাক্তনী ছাত্রছাত্রী সঙ্গীত বিভাগ, নাট্যকলা বিভাগ, এদের পরিবেশনা, চারুকলার উদ্যোগে শোভাযাত্রা, দিনব্যাপী আয়োজন এবং আগামীকালকে থাকছে ব্যান্ড লালন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনা, বিভিন্ন সংগঠনগুলো আমাদের এখানে। যে সত্যি কথা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু নামে না, আমরা কার্যতই আসলে আমাদের একেবারে সংস্কৃতির আখড়া বলা যায় ওখানটা। বাংলা শুনে তো আসলে সেটাই এখানে একটু যুক্ত করবো। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন একটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন, পাশে তাঁতি বাজার আছে, শাঁখারি বাজার আছে। এখানে কিন্তু আদি যে পয়লা বৈশাখের যে আদি এটা আছে, হালখাতার ব্যাপারটা আছে এবং অন্য যে ওদের রিচুয়ালস গুলো আছে, সেটা কিন্তু তার আখড়ার ভিতরে ইউনিভার্সিটি পড়ে। এবং এটা কিন্তু একটা দারুণ মেলবন্ধন। সবাই মিলে আজকে একেবারে পুরনো ঢাকার ব্যবসায়ীরা, বিভিন্ন স্কুলগুলো, আমাদের এখানে বাফা যুক্ত হচ্ছে, আজকে বাফাও পারফর্ম করবে। মানে এই যে একটা ব্যাপার যে সকলকে মিলে যে আমরা এক, আমি বলি একটুখানি বলতেই চাই, যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি যেমন একটা সিম্পল টি শার্ট, ছাড়া একটা শার্ট পরে বেরিয়ে যাচ্ছেন, উনি নাটক পাড়া যাচ্ছেন, নাটক দেখতে, সিনেমা দেখতে যাচ্ছেন। এগুলো কিন্তু এই যে তোমার আমার মধ্যে যখন ভেদাভেদটা নাই, আমি যে তোমাদের মতো একজন সাধারণ মানুষ, এবং এই ব্যাপারটাকে আসলে আমার মনে হয় সমগ্র বাঙালিরা যদি আমরা এই ব্যাপারটাকে ধারণ করতে পারি, রাজনৈতিক ক্ষেত্রটা বাদ দিয়ে দিই, শুধু মানুষ হিসেবেও যদি আমরা এইটুকু উপলব্ধি করি, তাহলে কিন্তু আমরা অনেকটা পথ আমাদের সহজ হয়ে যায়। আপনাদের পয়লা বৈশাখের উদযাপনের কথা শুনে একটু মনে হচ্ছে পথে কি হচ্ছে সেই খবরও জেনে আসে। আমাদের সহকর্মী রিশাদ হাসান আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রিয় দর্শক, আমরা একটু পয়লা বৈশাখের খবর আপনাদেরকে জানাবো। রিশাদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কোথায় আছেন, পয়লা বৈশাখের উদযাপন কেমন চলছে, যেই জায়গাতে আছেন আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত। শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ জান্নাতুল ফেরদৌস কলি আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছেন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে, এবং এখানে কিন্তু প্রস্তুত হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। আমরা অনেককে দেখতে পাচ্ছি, কেউ লাল পাড়ের সাদা শাড়ি পরে এসেছেন, কেউ বা পাঞ্জাবি পরে এসেছেন, কেউ সেজে এসেছেন
বাহারি সাজে। আমরা এরকম কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, কথা বলি আপনার সঙ্গে। এই যে বৈশাখীর যে আয়োজন, বৈশাখী শোভাযাত্রা, রমনার বটমূলে ছায়ানটে যে আয়োজন, এই যে বাঙালির উৎসব, বাঙালিয়ানের উৎসব, এটি আসলে নিজের সাথে বা নিজের আত্মার সাথে বাঙালিয়ানের যে সংযোগ, সেটি আসলে কতটুকু করে, আপনি কি মনে করেন? ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, এবং শুধুমাত্র যে বাঙালির তা কিন্তু না, বাংলাদেশে আরও যে উপজাতিরা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটাই বলি ওনারা আছেন, ওনারা কিন্তু আরও ওনাদের আরও অনুষ্ঠান আয়োজন করেন। 12-13 তারিখ থেকে ওনারা হচ্ছে বিজু করেন, তারপরে আমাদের হচ্ছে চৈত্র সংক্রান্তি হয়, পহেলা বৈশাখ হয়। তো এগুলো আসলে একটা উৎসবের একটা আনন্দের মিলন মেলা হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য এবং সবার জন্য। আসলে দিনটাতে দেখেন সবাই ভীষণ আনন্দ করে, সবাই হাসি খুশি থাকে। উৎসব মানে তো এটাই, আনন্দ করা, হাসি খুশি থাকা, সবাই মিলেমিশে থাকা, সম্প্রীতি বজায় রাখা, এটাই তো উৎসব। তো অনেক অনেক ধন্যবাদ, শুভ নববর্ষ আপনাকে। আমরা কথা বলছিলাম আসলে যে যারা এখানে বেড়াতে আসছেন, এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন তাদের সঙ্গে, এবং আজকে মূল যে মোটিভ, সেই মোটিভগুলোকে কিন্তু আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এবারের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এবং সেই প্রতিপাদ্যকে সামনে রেখেই বেলা 9টা নাগাদ শুরু হবে মঙ্গল বৈশাখী শোভাযাত্রা, এবং অত্যন্ত আনন্দঘন আয়োজন কিন্তু এর মধ্যে রয়েছে, ব্যাপক জনসমাগম রয়েছে। আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ। কলি, আপনার কাছে ফিরে যাচ্ছে স্টুডিওতে। অনেক ধন্যবাদ রিশাদ আপনাকে। আমাদের সহকর্মীরা যেরকম আসলে তরুণদের বর্ষবরণ উদযাপনের কথা জানাচ্ছিল, ছাত্রছাত্রীদের সঙ্গে একটু পরেই অনিমা রায় আমাদের এখান থেকে চলে যাবেন, ওনাকে যেতে হবে। আপনি উদযাপন করতে যাবেন, তাই গান শোনার লোভ তো আসলে সামলাতে পারি না, আরও একটা গান শুনবো, তারপর আমরা আবার একটু গল্প করবো। আজকের দিনের জন্য আমার মনে হয় বছরের শুরু তো, আমরা কিছু প্রার্থনা দিয়ে শুরু করি। নতুন প্রাণের প্রার্থনা, গানের প্রার্থনা, স্থানের প্রার্থনা গাইছে আমার খুব প্রিয় একটি গান। প্রাণ ভরে তৃষা হরে আরো 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 দাও প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও প্রাণ মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছোটায় বাধা টোটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মন আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মন আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপন
কি সুন্দর, চমৎকার গান এবং সুর, একই সাথে উৎসব, এই সবগুলো জিনিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সংস্কৃতি কথা বললেন তো শুরুর দিকে, সব কিছু মিলে মানুষের পারিপার্শ্বিক অবস্থা যেমন মানুষকে আসলে একজন মানুষ হতে সাহায্য করে, বা নিজের সংস্কৃতি বা মস্তিষ্ককে সুন্দর করে গড়ে তোলবার যে সাহায্যটা করে, এটাকে বোধহয় আরও বেশি সুন্দর করে গড়ে তোলবার ক্ষেত্রে সাহায্য করে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিকথা। আমরা যেই মাধ্যমে আসলে বড় হই, বাংলাদেশের সংস্কৃতির সাথে অন্য যে কোনো সংস্কৃতির একটা তো আলাদা পার্থক্য রয়েছে। এই জায়গায় প্রত্যেকটা মানুষ, আমরা দেখি যে পড়াশোনার ক্ষেত্রটাও এখন এত ব্যস্ত, স্ক্যাজুয়ালটা এত বিজি, আমাদের সংস্কৃতি থেকে একটু পিছিয়েই বোধহয় পড়তে হচ্ছে। গতানুগতিক সব কিছু ধরতে গিয়ে, জীবনে উন্নতি করতে গিয়ে মনে হয় কি না যে সেই জায়গাটায় ফিরে নেবার ক্ষেত্রে এই বাঙালি আয়োজনগুলো আরও বেশি? শুধু আয়োজন না, আমি মনে করি কি আমাদের শিক্ষা ব্যবস্থার তো আমূল পরিবর্তন দরকারই রয়েছে। আমার মনে আছে আমি একটা স্কুলে, একটা অনেক বড় একটা স্কুলের জন্য আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, বহু বছর আগের কথা। ওরা কি করে ওদের কালচারটাকে সকল স্টুডেন্টদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, আমি বাচ্চাই বলবো, কারণ ছোটদের ওই যে সাদা মনটাকে গড়তে হয়, তখনই আমার সংস্কৃতি কি তাকে শিখিয়ে দিতে হয়, কল্পনার জগৎটা সেই সময়ই তৈরি করতে হয়। বাবা মার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমরা আসলে এমন জাতি, আমরা পরিবার কেন্দ্রিক, পরিবারটাকে ভালোবেসে আগলে রেখে যা কিছু অর্জন করব পরিবারটাকে নিয়ে করব, এই বিষয়গুলো আসলে ছোটবেলায় গড়ে দিতে হয়। সেক্ষেত্রে আমি যখন ওখানটায় গেলাম, দেখলাম স্কুলটাতে সবকিছু নীল নীল, হ্যাঁ, মানে সব সাজানো নীল, এবং পাঠ্যপুস্তকও তখন ওরা বর্ষা পড়ছে, মানে সায়েন্সও পড়বে ওরা, ওয়েদার মানে রেইনি সিজন, মানে কবিতা পড়বে বৃষ্টি দিয়ে কবিতা পড়বে, সবকিছুর মধ্যেই মানে ঋতুটাকে উদযাপন, মানে এই ঋতু দিয়ে ছবি আঁকবে, আর্ট ছবি আঁকার ক্লাসও তাই, যে মিউজিক ক্লাসে গান শিখবে সেটাও বৃষ্টি। তার মানে সামগ্রিকভাবে ওরা তখন বৃষ্টির সিজনটা একটা উদাহরণ করারও একটা অনুভব, এই যে বাচ্চাদের মধ্যে অনুভূতি তৈরি করা, অনুভূতি প্রবণ হয়ে গড়বার জন্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। আমি গতানুগতিক পড়লাম, মুখস্থ করলাম, ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, সেই ডাক্তার একটা রোগী তার হাতে ভুলক্রমে মৃত্যুবরণ করলে সে নিজে অনুতপ্ত হবে না যদি তার ভিতরে মানবিকতা বোধ না থাকে। ওই বোধটা তৈরির জন্য তার শিক্ষা ব্যবস্থার সংস্কৃতির প্রয়োজন রয়েছে, কল্পনা শক্তি তৈরির একটা স্কোপ দিতে হবে আমাদের। সেক্ষেত্রে আমি বলবো, আমরা যতই বড় হই না কেন, যদি সংস্কৃতির প্রতি মায়া না থাকে, টান না থাকে, আমি ডিগ্রি অর্জন করে বিদেশেই আমার জ্ঞানটাকে আমি দেব বাইরের দেশকে। যদি আমার দেশটাকে আমি ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি, সেই যে বিনিশুতার মালায় যদি তাকে একটা সন্তানকে বেঁধে ফেলতে পারি, সে যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, তার জ্ঞানটাকে সে এই দেশে বিতরণ করবে, এই নিজের দেশকে উন্নতি করার জন্য ব্যয় করবে। সুতরাং এটা খুব সুদূর প্রসারী ভাবনাটাকেই মাথায় রেখেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমি জানি এখন যে গতি যাচ্ছে বা যেভাবে আমরা এগোচ্ছি, হয়তো আমরা নিঃসন্দেহে পরিবর্তন দেখতে পাবো। শুধু দেখে লেখা চলবে না বা নকল করা চলবে না, শুধু তাই নয়, বিষয়টা হচ্ছে অনুভূতি প্রবণ হতে হবে। আমি যে নকল করব না, আমি যে একটা দেখে অনুকরণ করব না, সেই বোধের জায়গাটা যেন কোনো শাসন আমাকে না করে দেয়, আমি নিজ থেকে যেন উপলব্ধি করতে পারি, উপলব্ধির জায়গাটা আমাদের গড়তে হবে। এই উপলব্ধির জায়গা যদি গড়ে তোলে না, তাহলে কোনো সংস্কৃতি নিয়ে প্রশ্ন আসবে না। যার যার ধর্মকে, আমি যেমন আরেকজনের ধর্মকে মাথায় নিয়ে শ্রদ্ধা করব, আরেকজন আমারটাকে বলবে, আমার গানটাকে সে ভালোবাসবে। রবীন্দ্র নজরুলের বিভাজন আসবে না, লালন হাসান রাজার বিভাজন আসবে না, সবাই মিলে আমরা, আমাদের পাপ নেই, আমাদের পার্টি কালচার নেই, আমাদের কালচারে একটা আমার সংস্কৃতি। এই সংস্কৃতি ছাড়া, এই যে আজকে পয়লা বৈশাখের দিন সবাই মিলে যে পথে নামি, যদি আমাদের স্যাটারডে নাইট পাপ হতো, তাহলে কিন্তু এগুলোর প্রতি তাদের আগ্রহ থাকতো না। আমরা বাঙালিরা এত বেশি লাকি, আমরা এত সৌভাগ্যবান যে আমাদের যা কিছু আছে, আমার পরিবার, আমার সংস্কৃতি। সুতরাং এর থেকে এর সাথে বেঁধে রাখতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ঘর, আমাদের মায়েদের, আমাদের সকলের সচেতনতা দরকার। এত সুন্দর করে বললেন, এত সুন্দর ব্যাখ্যা করছেন, আসলে আপনাকে ছেড়ে দিতে হবে সেই জায়গায়। আমাদের সঙ্গে সাইদুর রহমান লিপন, দর্শক আরো কিছু সময় আমরা তাকে পাবো, কিন্তু আমাদের অনিমা রায়কে ছেড়ে দিতে হবে। আরো একটা গান আগে একটু শুনি, তারপর আপনাকে যেহেতু ছেড়েই দিতে হবে, সময় খুব বেশি নেই। কারণ কি, ছেড়ে দিতে হবে বলতে ছেড়ে দেওয়া নয়, আরেকটা কাজের সাথে যুক্ত হওয়া। কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, শেষে আরেকটা সংক্রান্তি, একটা জায়গা থেকে আরেক জায়গায় মধ্যবর্তী অবস্থা। ঠিক ঠিক। আচ্ছা, আমি আরেকটি গানের অল্প একটু গাইছি, এইটা আমার খুব প্রিয় একটি গান, চেষ্টা করছি। মূলত আজকে যেহেতু পহেলা বৈশাখ, ভালো কালো
আলো আধার সবকিছু মিলিয়েই আমরা নতুনকে কালের মন্দিরার সাথে যুক্ত করব। একদম। এই কালের মন্দিরা সারা জীবন চলবে, ভালো মন্দির এই তাই তো। দোলাচল সারা জীবন এই তো চলবে, এই জীবন। নিয়েই আমাদের চলতে হবে বাস্তবে। দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, শক্তি ছুটে নিত্য উঠে নিত্য নূতন সংহাতে, শক্তি ছুটে নিত্য উঠে নিত্য নূতন সংহাতে, দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, বাজে ফুলে বাজে কাঁটায়, আলো ছায়ার জোয়ার ভাটায়, বাজে ফুলে বাজে কাঁটায়, আলো ছায়ার জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে, দুঃখে সুখে সংঘাতে নিত্য নূতন সংহাতে, দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে। সুন্দর সুন্দর, চমৎকার। এই যে গান গাইছিলেন সাইদুর রহমান লিপন, আপনাকে বলছি, গান গাইছেন পাশে ইউনিভার্সিটির অনুজ, এরকম যাদের সাথে দেখা হয় অনেক বছর পরে দেখা হলো, যেটা যেমনটা বলছিলেন অনির্বাণা শুরুতে, দেখা হয় একই রকম সংস্কৃতির মনে মানুষ ফিরে যান কিনা সেই আগের স্মৃতিতে? হ্যাঁ, সেটা তো ফিরে ওই যে বাসা থেকে আসতে আসতে যে কত কথা, গল্প হয়ে গেল। কত গল্প হয়ে গেছে অনেক দিন পরে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার ওয়াইফ কিন্তু একদম ক্লাসমেট, ক্লাসমেট না, আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, আচ্ছা। bosom হ্যাঁ, friend। তো যেটা হয় যে ওদের সাথে ওদের দেখা যোগাযোগটা তো লিপন ভাইয়ের হচ্ছে, সাথে হয় না। কিন্তু আমার সাথে ওইটা হওয়ার কথাও না অতটা, কারণ ওর জগৎটা ওরা আলাদা, হ্যাঁ। কার্যক্ষেত্র, আমার কার্যক্ষেত্র একদমই আলাদা, স্পেসটা আর এই আলাদা। ব্যস্ত জীবনে হ্যাঁ, সেই ব্যস্ত সুযোগ জীবনে হয়ে ওঠে না। সেটাই বলছিলাম আসতে আসতে, যেমন ওকে অনুরোধ করছিলাম যে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল, তোমরা এক কাজ করো যে প্রতি বছর অ্যাটলিস্ট কোথাও একটা গেট টুগেদার মতো করে করো, একদম, একদম। একটু আড্ডাটা হোক। আমরা যেমন আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ওইটা করার চেষ্টা করি, কিন্তু যেটা হয় হয়ে ওঠে না আসলে। যেটা খুবই দরকার না, খুবই দরকার একদম এটা। আমাদের এটা যে আসলে oxygen। ভ্যাকুম গুলো যে ফিল আপের জন্য যেটা দরকার সেটা হচ্ছে পুরনো বন্ধুদের সাথে মিলন। এখন যেটা বুঝি যে এই স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সময়কার বন্ধুদের সাথে ওটাই বোধহয় আসল আনন্দ, আনন্দ, এবং একদম। সেই সময়টাই বোধহয় ভালো এআই এর করছে যুগে জীবন আমরা তো যত- সব প্লাস্টিক পিপল হয়ে যাচ্ছি, একদম তাই। এত সহজ। একদমই তাই। এবং এই সময়ের ছেলেপেলেদের এই জন্য বারবার আমি কল্পনা, বারবার অনুভূতি এইসব বলছি, কারণ এখনকার একটা ওরা কারণ এত আছে। বেশি প্র্যাকটিক্যাল, এর একটা এত কারণ আছে, বেশি স্কুল কলেজে আবেগশূন্য। ওইখানে কিন্তু সম্পর্কটা নিঃস্বার্থের সম্পর্ক, ওখানে কিন্তু চাওয়া পাওয়া দেনা পাওনা কোনো কিছু আকাঙ্ক্ষার ওই জায়গাটা কিন্তু নাই। কিন্তু প্রফেশনে কিন্তু একটা স্বার্থের সম্পর্ক আছে, অর্থাৎ প্রমোশন থেকে শুরু করে এটা সেটা নানা কিছু জড়িয়ে আছে। সম্পর্ক ভালো খারাপের সংজ্ঞা কিন্তু ওইখানে কোড আনকোড অনেক কিছু স্বার্থ। আর বয়স যত কম থাকে জীবনের ব্যস্ততা তত কম Exactly, থাকে, exactly. পড়াশোনা করে বাসায় আর ফিরে ওই সময় তো এই ব্যাপারটা নাই, থাকে না, হ্যাঁ। professional জীবন নিয়ে বা এত অনেক কিছু দুশ্চিন্তা নাই, করতে হ্যাঁ, হয় না, অনেক সেটা নিঃস্বার্থ থাকে। সেটা একটা বড় ব্যাপার। পয়লা বৈশাখ নিয়ে একটা মজার কোনো স্মৃতি যদি থাকে অনিমারাই, আপনার কাছ থেকে শুনবো। পহেলা বৈশাখ, প্রেমের গল্প, মজার গল্প, মেলায় পহেলা গিয়ে বৈশাখ কাউকে নিয়ে পছন্দ আমার হয়েছে? আমার আমার ছোটবেলাটা দারুণ কেটেছে। এই যে এখন যে মেলাতে আমরা যাচ্ছি বা নগর সবকিছু আমাদের, আমি তো ক্যান্ডিগঞ্জে বড়, জিঞ্জিরায় আমার জন্ম, বাসা মানে আমি মহাখালীতে আমার বড় হওয়া, Made in কিন্তু জিঞ্জিরা। হ্যাঁ মেড ইন জিঞ্জিরা, কিন্তু যাতায়াতটা এত অল্প সময় যে আমাদের পহেলা বৈশাখ মানে হচ্ছে মা তার বাপের বাড়ি যাবে, মানে আমার জন্ম আমার মামা বাড়িতে। সুতরাং ওইখানে এই যে গাজুন, তারপরে যে শিবের সংক্রান্ত, হ্যাঁ। চৈত্র সংক্রান্তির যে আয়োজনগুলো, নীল, হ্যাঁ নীল, এই যে পাট বিভিন্ন নিয়ে যে- পোশাক পরে হ্যাঁ, এবং হ্যাঁ, বাড়ি বাড়ি হরগৌরী। হরগৌরী এবং বাড়ি যে, বাড়িতে হ্যাঁ। গিয়ে যে ইসে চাল এটাতে, তোলা, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওখানে এবং একটা নাচ করে। কাশ নাচ, হ্যাঁ, হ্যাঁ, এবং সারা রাত ব্যাপী এগুলো হতো।
এই ব্যাপারগুলো আমি ঢাকায় বড় হয়েছি, মহাখালীর মতো জায়গা, কিন্তু আমি এগুলো সব আমার দেখবার সুযোগ হয়েছে। এখন যখন ছেলেপেলেদের পড়াতে গিয়ে বা নিজের কোথাও বলতে গিয়ে জানতে হয়, তখন তো এগুলো তো সব আমার চোখে দেখা, এগুলো কিছু হ্যাঁ চর্চার মধ্যে ছিল। সুতরাং এই দিক থেকে আমি খুব সমৃদ্ধ। সাথে যে মেলা, সবকিছুই আমার দেখা, এবং এই পয়লা বৈশাখকে আমি এত হৃদয়ের কাছ থেকে অনুভব, যেমন বলে না যে ধান গাছ কেমন, যে দেখে নাই তার পক্ষে ধান কি করে হয় সেই জানে না এই যুগের ছেলে পেলে। সুতরাং আমি বলবো যে আমাদের বাবা মায়েদের কর্তব্য, মায়েদের কথা বলছি বিশেষ করে, যে অবশ্য বাবাও, যে আমাদের সন্তানকে নিজস্ব তাকটা কি যতটুকু সম্ভব বেঁধে রাখি, সুযোগ হলে একটু গ্রামে যাই, একটু খালি পায়ে মাটির উপরে হাঁটাই, ঘাসের উপরে কিভাবে ঘাসের উপলব্ধি, না হলে একটু অসুখ হলো, না হলে একটু বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লাগলো, কিন্তু প্রকৃতির সাথে মাখামাখি করে যেন আমরা বড়টা হই, তাহলে না অনেক কিছু চিন্তা ভাবনা থেকে আমরা মুক্তি পেয়ে যাব, যদি ওদেরকে সত্যিকার অর্থে একেবারে অনুভূতি প্রবণ ভালোবাসাবাসীর মধ্যে দিয়ে বড় হওয়ার মতো মানুষ করে গড়ে তুলি। কি সুন্দর বললেন অনিমারা, অসম্ভব সুন্দর করে আপনি কথা বলেন, খুব ভালো লাগলো গল্প করে আপনাকে। যেমনটা বলছিলাম, এখানে শেষ, আবার অন্য এক জায়গায় শুরু। আনন্দ উৎসব ভালো কাটুক আপনার, সেই প্রত্যাশা আপনার জন্য। অনেক ধন্যবাদ নিউজ 24 কে যে আমাকে এইভাবে আসলে এই ক্ষমাটা করলেন আমাকে, আমার কাছেও। তবে আমি এটুকু মনে করি যে এই যে এখানটাতে এত সুন্দর একটি মুহূর্ত নিয়ে যাচ্ছি, আমার পরবর্তী সারা দিন এই পয়লা বৈশাখ উদযাপনের দিনটা আমি আমার এই যে ভাইবসটা, এই যে উদ্দীপনাটা আমি আমার ছেলে মেয়েদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে পারবো। সকালটা দারুণ গেল। অনেক ধন্যবাদ চ্যানেলের সকলকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, একটু আপনাদেরকে বলতে চাই, আমাদের সঙ্গে কিন্তু আমাদের আরেক যে অতিথি সাইদুর রহমান লিপন, উনি থাকছেন। অনিমা রায়কে আমরা এখানেই বিদায় দিচ্ছি, আর একটা ছোট্ট বিরতির পর এই আয়োজনে আবারও ফিরবো। আমাদের সহকর্মীরা যুক্ত হবেন, পথের খবর জানাবেন, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর।